তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, অর্থাৎ অল্প অল্প পড়তে পড়তে একটা সময় দেখবে ফিজিক্সে তোমার অনেকটাই রেডি হয়ে গেছে। আমি চাই তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিজিক্স অনেক অনেক ভালো হোক। আজকের এই ভিডিওতে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025 সালের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই সেটের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আসা এবং তার পাশাপাশি টেস্ট পেপারে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে প্রশ্নগুলো সবথেকে বেশি রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো দিয়েই বানানো। চলো মন দিয়ে আমরা ক্লাস 12-এর ফিজিক্সের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করি। দেখো প্রথমতই দেখো তোমাদের ক্লাস 12-এ ফিজিক্সের নাম্বার থাকবে 70, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এবার দেখো সেকশন 1-এ থাকবে 14টা এমসিকিউ দেখো, আর তার পাশাপাশি সেকশন 2-তে যেটা রয়েছে সেখানে 4খানা রয়েছে এক কথায় উত্তর, অর্থাৎ টোটাল তোমাদের 18টা কিন্তু শর্ট প্রশ্ন থাকবে আর বাকিটা বড় প্রশ্ন। এবার চলো শুরু করছি। দেখো একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে কিউ প্লাস আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা হবে। খুবই ইজি একটা ম্যাথামেটিক্স। এটা দেখো 2019-এ এসেছিল, অর্থাৎ এই প্যাটার্নটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এটা কিন্তু থিওরি বেস প্রশ্ন। দেখো একটি অর্ধবৃত্তাকার তল, তার মানে একটা আমাদের তল রয়েছে সেটা কি অর্ধবৃত্তাকার, বুঝতে পারলে? তো তার কেন্দ্রবিন্দুতে অর্থাৎ তার সেন্টারে কিন্তু কিউ প্লাস আধানের কথা বলা হচ্ছে। যদি রাখা হয় তাহলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ এই তলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা আমরা পাবো তার সংখ্যাটা কী হবে। একদম থিওরি বেস প্রশ্ন। তো থিওরিতে কী বলে, আমাদের বলে যে আধান, অর্থাৎ আধান ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি যে 2 ইন্টু বলবো হচ্ছে কি এপসিলন 0, তাই না? অর্থাৎ এটা কিন্তু আমাদের তো 2 এপসিলন 0 আমরা বলি, অর্থাৎ আধান ডিভাইডেড বাই, আমাদের থিওরিতে কী বলে আধান ডিভাইডেড বাই কী বলে 2 এপসিলন 0। বাস এটা কিন্তু লজিক্যালি অ্যান্সার হবে। কখন? যখন একটা অর্ধ তল হবে, তাই না? একটা অর্ধবৃত্তাকার, অর্থাৎ টোটাল সার্কেল না, সেমি সার্কেল আমরা বলতে পারি যে একটা অর্ধবৃত্তাকার যখন হবে তল, তার সেন্টারের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা জায়গায় কিউ প্লাস আধান রাখি তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সটা যে যাচ্ছে, তো তার সংখ্যাটা তো কতগুলো যাচ্ছে সেই সংখ্যাটা কী হবে আধান ডিভাইডেড বাই 2 এপসিলন 0। দেখো অপশন নাম্বার 2-তে আছে আধান বলতে কিউ, মনে থাকবে। দেখো আধান বলতে কিউ এখানে বলেই দিল, তাহলে কিউ ডিভাইডেড বাই কী হবে, এখানে কিউ ডিভাইডেড বাই হবে 2 এপসিলন 0, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো কিউ ডিভাইডেড বাই 2 এপসিলন 0 হলো। নেক্সট 2 নম্বর, তড়িৎ বর্তনীর বিশ্লেষণের জন্য ব্যবহৃত কারশফের সূত্রাবলীর ভিত্তি হলো। তোমাদের পরীক্ষায় কারশফ সংক্রান্ত কিন্তু একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কারশফের সূত্রগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে। দেখো তড়িৎ বর্তনী, একটা তড়িৎ বর্তনী নিলাম, তার বিশ্লেষণের জন্য, মানে তার আমরা যদি বিশ্লেষণ করি সেই বিশ্লেষণের জন্য কী বলছে, তার মধ্যে ব্যবহৃত কারশফের সূত্রবলী। কারশফের সূত্রবলী যেগুলো রয়েছে টোটালটা কিন্তু আমরা বলবো যে শক্তি সংরক্ষণ। কারশফের সূত্রতে কিন্তু শক্তি সংরক্ষণ, অর্থাৎ এনার্জি আমরা যদি বলি যে সেই শক্তির কনজারভেশন রুলসের উপরে কিন্তু সেটা ডিপেন্ডেবল। অর্থাৎ কারশফের সূত্র থাকলে পরে মনে রাখতে হবে যে এনার্জি বা শক্তি সংরক্ষণ সূত্র চলবে। অর্থাৎ কারশফের সূত্রতে কী হয়, তার ভিত্তিবলী অর্থাৎ সূত্রাবলীর যে ভিত্তি, তার যে বেস, সেটা কিন্তু টোটালটাই কী হয় শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে, তাই না? তার জন্য অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। বুঝতে পারছো তো? অবশ্যই কারশফ সংক্রান্ত বড় প্রশ্ন কিন্তু পড়ে রাখবে। তাহলে এই নম্বর অপশন শক্তি সংরক্ষণ সূত্র। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, কোনো একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থানের উপর সমদূরত্বের বিন্দু দ্বারা চুম্বক প্রাবল্যের অনুপাত হবে। দেখো একটা দণ্ডচুম্বকের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তাই না? আচ্ছা, সেই দণ্ডচুম্বকের দেখো প্রান্ত এবং প্রস্থ যে অবস্থান রয়েছে সেখানকার কী করতে হবে, দেখো চুম্বক প্রাবল্যের মান বের করতে হবে। তো আমরা প্রথমতই এখানে ধরে নেব, দেখো এখানকার প্রান্তের যে চুম্বক প্রাবল্য আছে সেটার মান ধরে আমরা H1, সেই H1 কী হবে দেখো 2pm বাই লিখবো হচ্ছে r3। আচ্ছা এটা একটা পেলাম। আর এখানে দেখো বলেছে যে প্রস্থ অবস্থানের ক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে H2, তার চুম্বক প্রাবল্য এটা হবে pm বাই r3। বাস এই দুটোকে আমরা যদি রেশিও করে দেই তাহলে আমাদের চলে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে H1 ইস্টু চিহ্ন দিয়ে লিখবো H2। দেখো এটা যদি করি তাহলে আমাদের কি আসবে, এই 2pm বাই r3 সেম রাশি, তো এটা কেটে যাবে, বাস আমাদের আসবে 2:1, এই আমাদের হবে অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে অপশন নাম্বার এ হবে রাইট। এবার চলো আমরা সলিউশন দেখি কিভাবে করব আমরা। দেখো প্রথমত চুম্বক প্রাবল্য H1 লিখলাম, যেটা লিখবো কি 2pm বাই r3 প্রান্ত অবস্থানের জন্য। আর কি দেখো প্রস্থ অবস্থানের যে চুম্বক প্রাবল্য রয়েছে সেটা হচ্ছে H2, সেটার মান কি pm বাই r3। এবার এই দুটোকে অনুপাত করে দিলাম, দেখো 2:1 চলে এলো। খুব সোজা একটা অঙ্ক ছিল আর এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 4 নাম্বার যেটা রয়েছে সেটা 2017-তে এসেছিল। বলছে যে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায়। দেখো আবেশাঙ্ক বাড়ানো যায় একমাত্র পাক সংখ্যা বাড়ানোর মাধ্যমে। যদি আমরা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ
এই যে বলেছে যে আবেশাঙ্ক বাড়ানো, অর্থাৎ আবেশাঙ্ক আমরা তখনই বাড়াতে পারবো যখন আমরা তার মধ্যে কী করবো, পাক সংখ্যাটাকে বাড়িয়ে দেবো, তাই না? অর্থাৎ পাক সংখ্যাটাকে যত বেশি বাড়াবো তার আবেশাঙ্ক কিন্তু তত বাড়বে। তো দেখো একটা কুণ্ডলী বলছে না, একটা কুণ্ডলী বলছে, তো কুণ্ডলীর ক্ষেত্রে আমরা বলবো যে তার আবেশাঙ্ক অনেক 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 বাড়াতে হবে, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট। দেখো কুণ্ডলী দুটোর পাক সংখ্যা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ যতগুলো তার দিয়ে পেঁচানোর যে পাক সংখ্যা আছে সেটা অনেক গুণ যদি আমরা বাড়িয়ে দেই, তার কী হবে, তার পাওয়ারটাও বাড়বে, অর্থাৎ তার আবেশাঙ্কও কী হবে, অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ বি নম্বর অপশন হবে রাইট। বুঝতে পারলে? এরপরে দেখো তাই আছে, দেখো কুণ্ডলী দুটোর পাক সংখ্যা বাড়িয়ে। নেক্সট এরপরে দেখো 5 নম্বর রয়েছে তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বিকিরণ নিঃসৃত হবে তা হলো, একটা ইলেকট্রন রয়েছে যার স্পিডটা অনেক বেশি, সেটা কি করলাম, আমরা একটা ধাতব লক্ষ্যবস্তুর মধ্যে আঘাত করলাম। যদি আমরা একটা ইলেকট্রনকে, ধরো এরকম একটা ইলেকট্রন রয়েছে, সেটা যদি আমরা ধাতব একটা লক্ষ্যবস্তু এরকম চিন্তা করি, তার মধ্যে দেখা গেলো তীব্র স্পিডে, একদম তীব্র স্পিডে আমরা কী করলাম, এরকম কী করলাম, আঘাত করলাম। তো আঘাত করলে কী হবে, এক রকমের কিন্তু তরঙ্গ বেরোবে, সেই তরঙ্গ কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে বিকিরণ নিঃসৃত করবে, এই ক্ষেত্রে যে একটা রিফ্লেকশন, তার একটা বিকিরণ যে ঘটবে, সেই বিকিরণটিত তার নাম কি, অর্থাৎ এই ক্ষেত্রে কোন রকমের বেরোবে, অবশ্যই সেটা এক্স রশ্মির ক্ষেত্রে কিন্তু হবে, কারণ যে কন্ডিশনগুলো বলছে যে তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন সেটা একটা কি ধাতব খণ্ডের মধ্যে কি করছে, আঘাত করবে, লক্ষ্যবস্তুর উপর আঘাত করবে, আঘাত করার পর কি তার থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোচ্ছে, সেই বিকিরণটা কি হবে, সেটা হচ্ছে এক্স রশ্মি প্রকৃতির। বুঝতে পারলে? এটা দেখো 2022-এ এসেছিল প্রশ্নটা। নেক্সট চলে আসছে, দেখো নিচের কোনটি আলোকীয় তন্তুতে ব্যবহার করা হয়। আলোকীয় তন্তুতে ব্যবহার করা যায়, দেখো প্রতিসরণ, এটা অবশ্যই হবে না। আচ্ছা, অপবর্তন, এটাও হবে না, বিচ্ছুরণ, এটাও হবে না। একমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আলোকীয় তন্তু ব্যবহার করা যেতে পারে। এটা দেখো 2022-এ এসেছিল, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। দেখো এখানে বলছে যে 7 নম্বরে একগুচ্ছ সমান্তরাল সাদা আলোক রশ্মি প্রিজমের এক তলে আপতিত হলো, আচ্ছা হোক, অন্য তল থেকে নির্গত আলোতে ঘটবে। এক্ষেত্রে কি ঘটতে পারে, দেখো যে অপশনটা রয়েছে যে কৌণিক চ্যুতি বিচ্ছুরণ, এটা হবে না, বিচ্ছুরণ কৌণিক চ্যুতি, এটাও না, বিচ্ছুরণ হবে, কৌণিক চ্যুতি, উভয়ই মানে দুটো একসাথে কিন্তু আমাদের হচ্ছে এক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, অর্থাৎ দুটো একসাথে ঘটবে, কারণ একগুচ্ছ সমান্তরাল সাদা আলোক রশ্মি সেটা কি হচ্ছে, প্রিজমের মধ্যে আমরা কি করছি, সেই প্রিজমের মধ্যে দিয়ে আবদ্ধ করলাম, তাহলে অন্য তল থেকে, অর্থাৎ এর মধ্যে যদি পড়ে তাহলে অন্য তল থেকে তার কি হবে, প্রথমত বিচ্ছুরণ করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তার কৌণিক চ্যুতি হতে পারে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলে এখানে থেকে বেরোবে সেই অ্যাঙ্গেলে না বেরিয়ে সামান্য কম বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার চ্যুতি ঘটছে, অর্থাৎ তার কোণের যে মান হয়তো 40 ডিগ্রিতে পড়ছে, হয়তো 40 ডিগ্রিতে পড়ছে, বেরোচ্ছে হয়তো 38 ডিগ্রিতে, তার মানে এই ক্ষেত্রে তার কৌণিক একটা বিচ্যুতি ঘটছে, অর্থাৎ এটাও রাইট, আর বিচ্ছুরণ তো হবেই, অর্থাৎ আমরা বলতে পারি যে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। এরপর চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যামস্ট্রং, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ হলে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ হবে। এক্ষেত্রে ফর্মুলা কোনটা ইউজ করবো বলো তো, এইচ বাই ল্যামডা যে ফর্মুলা আছে সেটা পুট করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো আমরা করি, দেখো অ্যান্সার হবে 10⁻12 এইচ। সলিউশনে বলবো, দেখো ল্যামডা ইকুয়ালস টু লিখবো 0.01 অ্যামস্ট্রং, ওকে, তো এটা সমান সমান দিয়ে লিখবো 10⁻12। দেখো এই যে অ্যামস্ট্রংটাকে অ্যামস্ট্রং তো অনেক ছোট একটা একক না, সেটাকে যখন আমরা মিটারে কনভার্ট করবো সেটাকে 10⁻12 মিটার হয়ে গেল। এবার ফোটনের ভরবেগ যেটা পি আমরা জানি, পি কষ্ট জানি কি এইচ বাই ল্যামডা, বাস এইচ বাই ল্যামডা এই ফর্মুলায় বসাবো, তো এইচ ডিভাইডেড বাই কী হবে, দেখো এই যে 10⁻12 সেটা এখানে বসিয়ে দিলাম, তো এটা বসিয়ে দিলে কী হবে, দেখো এই যে মাইনাসটা আছে সমান সমান এটাকে উপরে চলে যাবে, উপরে চলে গেলে 10⁻12 এইচ আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। চলে আসছে নেক্সট প্রশ্ন, দেখো একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ভি, এই বিকিরণের একটি ফোটনের শক্তি হবে, এটা 2009-এ এসেছিল, তো দেখো উত্তর হবে কি এইচসি বাই ল্যামডা। নেক্সট, কেলাসের গঠন নির্ণয় করার জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়, কারণ এক্স রশ্মির ক্ষেত্রে ভেদন ক্ষমতা তীব্র, এটা না, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কেলাসের অন্তর্বিক আণবিক ব্যবধানের কাছাকাছি, এটা কিন্তু রাইট হবে। ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, কেলাসের গঠন তার মানে একটা কেলাস আছে, কেলাস আকার পদার্থ আছে যার নির্দিষ্ট আকার, যার নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে তাদেরকে আমরা কেলাস বলবো, তাই না, কেমিস্ট্রিতে পড়ছি। তো তার কি আছে, যে নির্দিষ্ট একটা আকার আয়তন বিশিষ্ট অর্থাৎ পদার্থ যেটা কেলাস বলছি, তার মধ্যে কি হচ্ছে যে এক্স রশ্মি ব্যবহার করা হলো, তো এর ফলে কি হতে পারে, এই যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কেলাসের অন্তরণবিক ব্যবধানের কাছাকাছি সমান হবে, এটা। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর, 1 এমএম তুল্য শক্তি হবে, এটা জাস্ট মান পুট করতে হবে। দেখো আমরা এটা করবো কি 931 মেগা ইলেকট্রোভোল্ট, তাই না। এরপরে দেখো 12 নম্বর, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকারের অর্ধপরিবাহী হয় সেটি হলো,
দেখো জার্মেনিয়াম নিজেই কিন্তু একটা আমরা বলতে পারি যে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর অবশ্যই সেমিকন্ডাক্টরই হবে, কারণ এন প্রকারের অর্ধপরিবাহী ও এন প্রকারের অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টরের কথা এখানে বলা হচ্ছে। বোরন সেমিকন্ডাক্টর না, ইন্ডিয়াম সেমিকন্ডাক্টর না, আর্সেনিক হ্যাঁ আর্সেনিক সেমিকন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু, এটা কিন্তু সেমিকন্ডাক্টর না। তারপরে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। এবার চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে, যোগাযোগ অবস্থায় যে স্তরের সংকেত অপসর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হলো, ভালো করে খেয়াল করে দেখো, যোগাযোগ ব্যবস্থার কথা কিন্তু এখানে বলছে যে, আর তার সঙ্গে সঙ্গে বলছে যে অপসর, সংকেত অপসর। তো সেই ক্ষেত্রে কি কোনটা বেশি প্রভাবিত হবে? প্রেরক স্থানে, অবশ্যই প্রেরক স্থানে কোনো প্রভাবিত হবে না। দেখো এখানে বলছে যোগাযোগ ব্যবস্থা যে স্থানে সংকেত অপসর দ্বারা খুব বেশি প্রভাবিত হবে, সংকেত অপসর। তো সংকেত অপসর যদি বলি সেটা প্রেরক স্থানে হবে না, সম্প্রচার মাধ্যম যেখানে সম্প্রচারিত হবে সেখানে এটা ইফেক্টেড হবে, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট। বার্তা সংকেত স্থল, তো সোর্সতে তো হচ্ছে না কিছু, সংগ্রাহক স্থল সেটাতেও হবে না, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট। দেখো 2023-এ এই প্রশ্নটা এসেছিল। এরপর চলে আসছে তো পরের প্রশ্ন, নির্দিষ্ট বিস্তারের রেডিও তরঙ্গ তৈরি করা যাবে, এটা অপশন নাম্বার ডি অ্যাসিলেটরের সাহায্যে 2017-তে এসেছিল। নেক্সট সেকশন 2, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্ন, 4 নম্বর। 1 নম্বর, কোনো স্থির আধান চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে কি? ভালো করে বোঝো, দেখো কোনো স্থির আধান চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে কি, অর্থাৎ আধানটা কিন্তু স্থির এই ক্ষেত্রে বলা হচ্ছে। অ্যান্সারে দেখো বলবো যে কোনো স্থির আধান চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র নির্দিষ্ট ত্বরণপ্রাপ্ত চলমান আধানই চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি আমরা চিন্তা করি, অর্থাৎ কোনো একটা আধান যদি চিন্তা করি, সেই আধানটা কি হবে, সেটা যদি স্থির থাকে সেটা কিন্তু কখনোই চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারবে না। সেটা তার মধ্যে যে একটা মোশন বা গতি যদি থাকে, সেটা যদি স্পিড থাকে, সেটা যদি চলমান থাকে, তবেই কিন্তু সে একটা আধান কী করবে, একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন করবে। অর্থাৎ স্থির থাকলে হবে না, যদি সেটা গতিশীল হয় তাহলে কিন্তু সেটা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরপর প্রবাহের অভিমুখ পাল্টে যায়? দেখো এটা 2019-এ এসেছিল। আমরা একটা ফর্মুলা জানি যে টি ইকুয়ালস টু টি/2। তো এখানে টি ইকুয়ালস টু টি/2 ইউজ করলাম। তো বলছে যে একটা টার্ন করবে, তাই তো একবার যদি প্রবাহ যদি চিন্তা করি যে একবার প্রবাহ সে কী করছে, চেঞ্জ করছে, অর্থাৎ 1, আমরা ক্যাপিটাল টি মান পেলাম একবার, তাই তো 1/, আর এই 1/, কী পেলাম দেখো 1/12 পেলাম। তো এখানে আমরা লিখবো 1/50 অর্থাৎ 1/100, যেটা আমাদের ক্যালকুলেশন করলে কী আসবে দেখো 0.01 সেকেন্ড। নেক্সট, জলে ডোবালে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মান কমে, এটা সত্য না মিথ্যা? এটা একদম মিথ্যা হবে, কারণ সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা WBCS দেখো 2023-এ এসেছিল। নেক্সট, জেনার ডায়োডের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। দেখো 2015-র প্রশ্ন, এটা হবে ভোল্টেজ সুস্বীকৃতি কারক হিসাবে জেনার ডায়োড ব্যবহার করা হয়। নেক্সট গ্রুপ বির প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটির জন্য দেখো নাম্বার আছে 2 করে, তোমাদের কিন্তু 2 নম্বরের 5টা প্রশ্ন আমাদের করতে হবে, আর যে কারণে নাম্বার বাড়তে থাকবে কিন্তু 10। 2 নম্বরের 5টা প্রশ্ন, নাম্বার থাকবে 10। এবার চলো 5 নম্বর আমরা পড়ি। ধাতব পরিবাহীতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ ও প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদ্যুতিক কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয় তা ব্যাখ্যা করো। নেক্সট, একটি তামার তারের দৈর্ঘ্য বলছে যে দেখো আইমিটার, তারটি একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বাঁকিয়ে আইএমপি তড়িৎ প্রবাহ চালনা করা হলো। কুণ্ডলীর চুম্বক ভ্রামকের মান কত হবে? নেক্সট, বায়োসার্ভার্টের সূত্রটি লেখো। এই বছর পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বায়োসার্ভার্ট। তুমি এখানে 10খানা স্টার লাগিয়ে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মিস করবে না। আর খুব সুন্দর আর খুব সহজ কিন্তু এই ফর্মুলাটা। এর পাশাপাশি দেখো বলছে যে ভেক্টর রূপটি লেখো, তাহলে অবশ্যই স্টেটমেন্টটা পড়ে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি বায়োসার্ভার সূত্রের যে প্রমাণ, সেই প্রমাণটা ভালো করে পড়ে রাখবে। এই বছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। একটি তড়িৎচুম্বকীয় এক তরঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের সমীকরণ E = 0.001 sin 10⁴ টির মান বলেছে দেখো t - 113 × 10⁻8 ইন্টু বলছে কি Vm ইনভার্স। তরঙ্গটির কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এরপর দেখো 8 নম্বর, হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন শক্তি যদি 13.6 ইলেকট্রোভোল্ট হয়, তবে সেটিকে ভূমিস্তর থেকে পরবর্তী স্তরে উদ্দীপিত করতে কত শক্তির প্রয়োজন হবে? নেক্সট, অথবা দিয়ে আছে এক্স রশ্মি সম্পর্কিত মোজলের সূত্রটি ব্যাখ্যা করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়ে রাখবে, এর একটি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, একটি বিস্তার মডুলেটর তরঙ্গের মোট ক্ষমতা 1.2 কিলোওয়াট এবং মডুলেটর সূচক 0.4, বাহক তরঙ্গের ক্ষমতা নির্ণয় করো, অথবা মডুলেশন সূচকের মান 1-এর থেকে বড় হতে পারে কি ব্যাখ্যা করো। গ্রুপ সি এর প্রশ্ন দেখো বলেছে যে প্রত্যেকটা জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে, 3 নং 27 নাম্বার থাকবে। এখানে 10-এর এই নাম্বারে বলছে দেখো কোনো স্থানে তড়িৎ বিভব V = 3x² + 2y² + 4z³ ভোল্ট হলে
3,1,0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। দেখো এই প্রশ্নগুলো টোটালটাই এবিটি এর থেকে নেওয়া, বুঝতে পারলে তো। এবং এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ টেস্ট পেপারের প্রশ্ন মানে বিভিন্ন স্কুলে এসছে। তো কোন প্রশ্নগুলো এবার আশঙ্কা সব থেকে বেশি এবং কোন প্রশ্নগুলো তোমাদের ফিজিক্স বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট, তার উপর বেস করেই কিন্তু টেস্ট পেপারের প্রশ্নগুলো। তো টেস্ট পেপারটা অবশ্যই সলভ করো এবং তার পাশাপাশি বইয়ের থিওরি পার্টগুলো ভালো করে পড়ো। টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, বইয়ের থিওরি পার্ট পড়ো, দেখবে এমনি হয়ে যাবে। আমি বললাম না, বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, একটু 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 পড়তে পড়তে দেখবে একটা সময় টোটাল ফিজিক্সটা রেডি হয়ে যাবে। বি নাম্বার দেখো বলেছে পরবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে। অবশ্যই কনফিডেন্স সহকারে পড়ো, ভয় পেও না, পড়ো, দেখবে রেডি হয়ে যাবে ফিজিক্স। আর থিওরি পার্টগুলো ক্লিয়ার কনসেপ্টে বুঝবে, ওকে। আর টেস্ট পেপার থেকে তার কী করবে, অ্যাপ্লাইড পার্ট, অর্থাৎ আমরা বইটা ভালো করে পড়লাম এবং টেস্ট পেপার ভালো করে সলভ করলাম, ঠিক আছে। যে এই প্রশ্নটা সলভ করছি, প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে দিচ্ছে সে প্রিপারেশন করো, দেখবে ঠিক হয়ে যাবে সব। অথবা দিয়ে আছে দেখো, দেখাও যে স্থির তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর মধ্যে পথ সমাকল অনুসৃত পথের উপর নির্ভর করে না। নেক্সট, তড়িৎ ক্ষেত্রে দেখা বলেছে যে 8 মিউসি এবং বলছে যে -8 মিউসি দুটি আধান 0.5 দেখো বলেছে এম ব্যবধানে থাকলে ক্রিয়াশীল টর্কের সর্বাধিক মান কত হবে। তারপর দেখো একটি ধারকের ধারকত্ব কাকে বলে, কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব রাশিমালা প্রতিষ্ঠা করো। আদর্শ ধারক কাকে বলে, দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 8 এবং 14 বলছে, এদেরকে শ্রেণীর সমবায়ে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। 8 বলছে 8 ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ 4 ভোল্ট হলে ব্যাটারির মোট বিভব প্রভেদ কত হবে নির্ণয় করতে হবে। নেক্সট, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটি বিবৃত করা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য। একটি পরীক্ষাধীন ইলেকট্রন দেখো একটা মান বলে দিল 2i + 3j m s ইনভার্স বেগে একটি চুম্বক ক্ষেত্রে b = 2i + 3j WB দেখো m-2 এর মধ্যে গতিশীল। ইলেকট্রনটির উপর প্রযুক্ত বল কত হবে সেটা নির্ণয় করতে হবে। নেক্সট দেখো, সংজ্ঞা কিন্তু ভালো দিচ্ছে পরীক্ষায় রিসেন্ট, তাই না। অথবা দিয়ে বলছে দেখো চুম্বক প্রবণতা কাকে বলে, এর সঙ্গে আপেক্ষিক চুম্বক বৈদ্যুতার সম্পর্কটি নির্ণয় করো। তো সংজ্ঞাটাও ভালো করে প্রিপারেশন করে রেখো। নেক্সট দেখো বলছে অনুতরঙ্গ সম্পর্কিত হাইগেন্সের নীতিটি। এই বছর হাইগেন্সের নীতিটিও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তরঙ্গের উপরিপথের নীতি অনুযায়ী দেখাও যে সকল বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক, সেই সকল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আচ্ছা, এই ব্যাপারে বলি যে তোমরা লাইটস অর্থাৎ অপটিক্সে নিউটনের দেখবে একটা সমীকরণ আছে, প্রতিষ্ঠা করো। অবশ্যই লেন্সের সূত্র, লেন্স প্রস্তুতকারক সূত্র, এটাও ভালো করে পড়ে রাখবা। এই বছর কিন্তু এটাও ইম্পর্টেন্ট রয়েছে। আর ধারকত্ব রাশিমালা, ওটা তো থাকেই। আর সংজ্ঞা ভালো করে পড়ে রাখবে। অথবা দিয়ে আছে দেখো অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে। দেখো সংজ্ঞা দিচ্ছে কিন্তু অনেক। দেখাও যে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি উত্তর লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয়, তাহলে লেন্সের একটি মাত্র নির্দিষ্ট অবস্থানের জন্য পর্দার উপর একটি সদ্বিম্ব গঠিত হয়। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি যে থিওরি পার্টের উপর বেস করে কিন্তু অঙ্ক করবে। তুমি যদি নিটের প্রিপারেশন করো বা জেইর প্রিপারেশন করো, তাহলে অবশ্যই থিওরি পার্টে দেখবে যে রিজাল্টেন্ট বলে একটা পার্ট রয়েছে, অর্থাৎ একটা থিওরি প্রমাণ করার পর লাস্টে যে রিপোর্টটা অর্থাৎ রিজাল্টেন্ট আসছে, সেই রিজাল্টেন্টটা ভালো করে মাথার মধ্যে সেট করে রাখবে। দেখবে ওর উপর বেস করে কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে। তুমি যদি নিটের প্রশ্ন দেখো তাহলে দেখবে যে 45টা ফিজিক্সের প্রশ্নের মধ্যে 35টা 30টার উপরে কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্সে থাকে, অর্থাৎ নিউমেরিক্যাল থাকে। আর এই নিউমেরিক্যাল তুমি তখনই সব থেকে পারফেক্ট করতে পারবে যখন তোমার থিওরি পার্টগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকবে এবং তার পাশাপাশি তার যে রিজাল্টেন্ট পার্ট রয়েছে সেটা রেডি থাকবে। বুঝতে পারলে তো। উচ্চ মাধ্যমিকে কিন্তু ম্যাথমেটিক্স পার্ট কমই করা হয়, নিটে অনেক বেশি ম্যাথমেটিক্স অর্থাৎ নিউমেরিক্যাল থাকে। উচ্চ মাধ্যমিকে যেরকম পরীক্ষাতে থিওরি পার্টটা বেশি দেয়, তো থিওরি পার্টগুলো ভালো করে খেয়াল করবে। আর হ্যাঁ, এটা ঠিক যে ডাইরেক্ট দেয় না, অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয় কোশ্চেনগুলো, তাই না। তো এই স্টেটমেন্টটা ভালো করে পড়বে আর থিওরি পার্টটা ক্লিয়ার কনসেপ্ট করবে এবং থিওরি পার্টের রেজাল্টের উপর বেস করে কিন্তু তোমার ম্যাথমেটিক্সও করতে হবে। নেক্সট দেখো 14 নম্বর বলছে যে একটি উত্তল দর্পণ বস্তুর 1/n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হলে দেখাও যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব n-1 f। নেক্সট বা বি নাম্বার দেখো বলছে যে 125 সেমি বক্রতা ব্যাসার্ধ সম্পন্ন একটি অবতল দর্পণের মেরুতে সূর্য π/360 রেডিয়ান কোণ উৎপন্ন করলে সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে। নেক্সট দেখো 15তে আছে আলোক তড়িৎক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক কাকে বলে। হ্যাঁ, কার্য অপেক্ষকটা অনেক সময় সংজ্ঞা আকারে দেয়। অথবা দেখো বলছে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একটি ফোটনের তুল্য ভর নির্ণয় করো। বি নাম্বার একটি ইলেকট্রন একটি ফোটনের ডি বগলি, হ্যাঁ ডি বগলিটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার ডি বগলি আইনস্টাইন থিওরাম। ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻m, এদের মধ্যে কার গতিশক্তি বেশি। নেক্সট 16 এতে দেখো বলছে বোরনের কোয়ান্টাম শর্তের রাশিমালাটি লেখো। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আধান বলছে বিশিষ্ট ইলেকট্রন, বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ও আধান বিশিষ্ট ইলেকট্রন ব্যাসার্ধের বৃত্তপথে দ্রুতিতে ঘুরছে, এর ফলে ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামকের রাশিমালা, অর্থাৎ এক্ষেত্রে চুম্বক ভ্রামকের রাশিমালা আমাদের নির্ণয় করতে হবে। নেক্সট অথবা দুই আছে নির্বিচ্ছিন্ন এক্স রশ্মি ও বৈশিষ্ট্য সূচক এক্স রশ্মির মধ্যে একটি পার্থক্য লেখো। নেক্সট একটা অঙ্ক রয়েছে দেখো, এমইইভি এককে একটি এ কণার বন্ধন শক্তি গণনা করো।
যেখানে দেখো এই মানগুলো দেওয়া আছে। নেক্সট গ্রুপ ডি এর যে প্রশ্নগুলো দেখো এখানে বলছে সান্ট। হ্যাঁ, এই পরীক্ষায় সান্ট খুব ইম্পর্টেন্ট আছে, আর সান্টের উপর কিন্তু ম্যাথমেটিক্স দেয় পরীক্ষাতে। তো সান্টের যে সূত্রটা রয়েছে অবশ্যই পড়বে, গ্যালভানোমিটারের সূত্রটা সেটা ভালো করে রেডি করে রাখবে। এর উপর বেস করে কিন্তু অঙ্ক থাকে। দেখো সান্ট ব্যবহার করার ফলে বর্তনীতে কীভাবে মূল প্রবাহ পরিবর্তিত হয়। নেক্সট একটা অঙ্ক রয়েছে দেখো বি নাম্বার, 5A তড়িৎ প্রবাহ 3টি অর্থাৎ 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহকে 3টি শাখায় ভাগ করা হলো। 3টি শাখার তারগুলির দৈর্ঘ্যের অনুপাত 1:2:3 এবং এগুলি একই প্রস্থচ্ছেদের ও একই উপাদানের তৈরি। প্রতিটি শাখায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। নেক্সট লেঞ্জের সূত্র, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লেঞ্জের সূত্রটি বিবৃত করো। আবেশহীন কুণ্ডলী বলতে কী বোঝো। নেক্সট পরবর্তী প্রভাবের RMS মান কাকে বলে। সি নাম্বার দেখে বলছে 50 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট পরিবর্তী তড়িৎ প্রবাহ বর্তনীতে গড় প্রবাহ মাত্রা 45A, প্রবাহের শীর্ষমান কত। প্রবাহ মাত্রা 0 মান হওয়ায় 1/400 সেকেন্ড পর বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। অথবা দিয়ে আছে দেখো শ্রেণীর সমবায় রোধক এবং ধারকযুক্ত এসি বর্তনীর প্রতিরোধ নির্ণয় করো। প্রতিরোধ ত্রিভুজটি আঁকো, কিউ গুণক কি। নেক্সট 21 নম্বরে দেখো বলেছে আলোর ব্যতিচার কাকে বলে। আলোর ব্যতিচার অপবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত n:1, ওটির চরম এবং অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। অথবা দেওয়া আছে দেখো হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন সূত্র ব্যাখ্যা করো। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। এবার বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং জলের প্রতিসরাঙ্ক 1.33। বায়ুতে কাচের একটি অভুত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে জলে নিমজ্জিত অবস্থায় ফোকাস দৈর্ঘ্য কত হবে। খুব সিম্পল একটা ম্যাথামেটিক্স। তো লক্ষ্য করে দেখো ফিজিক্সে কিন্তু যে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো বললাম সবাই কিন্তু টুকরা আকারে, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন জুড়ে দিয়ে কিন্তু 5 নম্বর প্রশ্ন করা হয়। তো শর্ট প্যাটার্ন অবশ্যই। তো ফিজিক্সটাকে মন দিয়ে পড়ো, বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, ভয় বলে কিছু নেই এখানে। ফিজিক্সের প্রত্যেকটা পার্ট অল্প 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 করে দেখো থিওরি পার্টগুলো পড়ো, প্রত্যেক দিন একটু 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 করে পড়ো, থিওরি পার্ট রেডি করো এবং টেস্ট পেপার থেকে সলভ করো। করতে করতে একটা সময় দেখবে টোটাল ফিজিক্স তোমার রেডি হয়ে গেছে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। আমি চাই তোমার অনেক অনেক ভালো রেজাল্ট হোক। ভালো রেজাল্টের জন্য যত পরিশ্রম করা দরকার করো। তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।